স্যার দেখতে পাচ্ছেন? জি স্যার, ওয়েলকাম টু অল ডক্টরস। তো স্যার শুরু করে দেব না ওয়েট করবো? ওয়েট করার দরকার নেই স্যার, আমরা যারাই আছি না কেন। জি স্যার, টাইমলি শুরু। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালার্জি। তো অ্যালার্জি একটা ভালো মানে বড় একটা মানে সাবজেক্ট জিনিস। তো আমি যতদূর পারি ছোট করে এটাকে আমি উপস্থাপনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আলোচনা করছি মেনলি কয়েক সপ্তাহ ধরে অটো ইমিউন ডিজিজ। আমরা প্রথমে অটো ইমিউন ডিজিজের মধ্যে আলোচনা করেছিলাম রিমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ আমাদের যত বিগ জয়েন্ট আছে লাইক রিস্ট, এলবো, নি, অ্যাঙ্কেল, সেই জয়েন্টগুলো মানে প্রচণ্ড ব্যথা হবে এবং তার সাথে ফুলে যাবে এবং অনেক সময় আপনার ইনফ্লামেট হয়ে গুটি গুটি হয়ে যায়। এরকম যখন পেশেন্ট আমাদের কাছে আসবে আমরা তখন কী করবো, আরএফ ফ্যাক্টর টেস্ট লিখবো, সেখানে যদি পজিটিভ আসে তখন সেটা হয়ে যাবে আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস। তারপরে আমরা আলোচনা করলাম এসএলই। এসএলইতেও আপনার মাল্টি যে অর্গানগুলো আছে সেখানে ব্যথা, প্রচণ্ড ব্যথা হবে এবং ক্রমাগত রোগ মানে ছাড়তেই চাইবে না। তো সেখানে আমাদের এটাও অটোইমিউন ডিজিজ। তো সেখানে আমরা মানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অর্থাৎ ব্লাড ফর ANA অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি আমরা টেস্ট লিখবো, সেখানে যদি আমাদের হাই আসে, পজিটিভ আসে, তখন সেটা হয়ে যাবে লিম্পাস অর্থাৎ সিস্টেমিক লিম্পাস এরিথ্রোমেটাস, এসএলই যেটাকে বলা হয় সংক্ষেপে। এবার আমরা আলোচনা করবো অ্যালার্জি। এটাও আমাদের অটোইমিউন ডিজিজ। এখানেও আমাদের যে ইমিউনি যে সিস্টেম আছে, ইমিউনিটি সিস্টেম যখনই আমাদের বিভিন্ন ইমিউনি সিস্টেমের মধ্যে আমাদের কী কী আছে, ইমিউনি সিস্টেমের মধ্যে আমরা যে বাইরের শত্রু থেকে আমরা আমাদের বডি রক্ষা করছে, সেল, টিস্যু, আপনার অর্গান, WBC, এগুলো যে বিভিন্ন রকম আমাদের যে মানে এগুলো আছে, সেটা কী করছে, বাইরের শত্রু থেকে আমাদেরকে রক্ষা করছে। তো এটা হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজম। এই ডিফেন্স মেকানিজম যখনই বাইরের শত্রুকে পরাজিত হবে তখন ওরা কী করবে, অ্যালার্জি রিয়াকশন শুরু করবে। তখনই কী হবে, ইমিউনোগ্লোবিন যে এটা আছে ইমিউনি সিস্টেম, সেটা কী করবে, হাই হবে, ইনক্রিজ করবে। তখনই সেটা হবে অ্যালার্জিক রিয়াকশন অর্থাৎ অ্যালার্জি। তো অ্যালার্জির মধ্যে আমরা আলোচনা করবো হোয়াট ইজ অ্যালার্জি, অ্যালার্জির কারণটা কি, তার সাইন সিমটমস কি, কত প্রকারের অ্যালার্জি হয়, তারপরে যদি আমরা অ্যালার্জি ঠিক করতে না পারি তার পরিণতি কী হতে পারে, আর আমরা অ্যালার্জির সঙ্গে কোন কোন রোগকে আমরা ডিফারেন্স করব। আমরা অ্যালার্জিকে যদি আমরা কিছু এড়িয়ে চলি তাহলে বাইরে আমরা সেখান থেকে প্রতিরক্ষা করতে পারি। আমরা কীভাবে অ্যালার্জি ডায়াগনোসিস করব, অ্যালার্জি নিয়ে হোমিওপ্যাথি অ্যাপ্রোচ কী আছে, মাইজমেটিক এভালুয়েশন কী আছে, হোমিওপ্যাথিক কী মেডিসিন আছে, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো হোয়াট আর অ্যালার্জি, অ্যালার্জি কী জিনিস? At their core, allergy are the result of overactive immune system. যে ইমিউনি সিস্টেমের ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখনই সেটা হচ্ছে মানে অ্যালার্জি। অ্যালার্জি নর্মালি ইমিউনি সিস্টেম আমাদেরকে প্রোটেক্ট করছে কি হার্মফুল ইনভাইটার সাচ ব্যাকটেরিয়া, ভাইরাস, টক্সিন যেগুলো আছে সেগুলো থেকে আমাদের ইমিউনি সিস্টেম এই বাইরের থেকে শত্রু থেকে রক্ষা করছে। যখন তারা ফেল হয়ে যাচ্ছে তখনই তারা ঢুকে পড়ছে। It does by recognized foreign substance যেগুলো কি হচ্ছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, আপনার টক্সিন, ধুলোবালি, এগুলো হচ্ছে আমাদের ফরেন সাবস্টেন্স, এগুলো হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্ড মাউন্টিং দ্য ডিফেন্স থ্রু অ্যান্টিবডি তৈরি করছে ইমিউনি সেল অ্যান্ড কেমিক্যাল মেসেঞ্জার। এই বাইরের যে অ্যান্টি ফরেন সাবস্টেন্স যখনই ভেতরে প্রবেশ করলো আর ইমিউনি সিস্টেম যখনই ফেল করছে তখনই আমাদের
অ্যালার্জিক রিয়াকশন সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অ্যালার্জি। In the case of allergy, however, the immune system mistake harmless substance like pollen, আমাদের পোলেন হচ্ছে বিভিন্ন যে তুষুর আছে সেইগুলোর থেকে পোলেন, পেট ডেন্টার, এই যে পশুর যে লোম, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, আরও অন্যান্য যে পশু আছে সেই পশুর যে লোম, ডাস্ট মাইট অর্থাৎ ধুলোবালি কিংবা ধুলো, ওগ্র সেন্ট, পিনাট, চীনাবাদাম, আপনার সামুদ্রিক মাছ, এইসব যে ডেঞ্জারাস ইনভেটার আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যালার্জির মানে একটা সাবস্টেন্স। এই এক কথায় বডি সহ্য করতে পারছে না, এগুলো হচ্ছে অ্যালার্জিক সাবস্টেন্স। দিস মিস আইডেন্টিফিকেশন ট্রাইগার এ cascade of immune response, releasing chemicals such as histamine that cause the characteristic symptoms of allergy. আরও আমাদের কিছু আছে যে কেমিক্যাল যে হিস্টামাইন, সেও কিন্তু আমাদের অ্যালার্জি প্রডিউস করতে পারে। সিম্পল এগুলো থেকে যখনই আপনার ওই বাইরে যে সাবস্টেন্সগুলো আছে হার্মলেস সাবস্টেন্স, অ্যান্টিবডি যখনই আমাদের ইমিউনি সিস্টেম যখনই ফেল করবে, এগুলো যখনই আমাদের প্রডিউস করার পর ইমিউনি সিস্টেম যখনই আমাদের ফেল করবে, তখনই সৃষ্টি হবে কি হাঁচি আসতে পারে, স্কিনে ইচিং চুলকাতে পারে, কিংবা মুখ চোখ ফুলে যেতে পারে, আরও যদি সিভিয়ার কেস হয়ে যায় শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। এই হচ্ছে আমাদের অ্যালার্জি। অ্যালার্জি আমাদের যে বডির যে বিভিন্ন আছে সিস্টেম আছে, সমস্ত সিস্টেমে অ্যাটাক করতে পারে, তবে মেনলি স্কিন, রেসপিরেটরি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেমে বেশি কভার করে। এই তিনটা সিস্টেম বেশি আসে। মেন হচ্ছে স্কিন, তারপরে হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম, তারপরে হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে যেটা হয় আমাদের আইবিএস এবং আইবিডি, আইবিডি এগুলো আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি। ইভেন কি আমাদের কার্ডিওভাস্কুলার যে সিস্টেম আছে, হার্টের যে সিস্টেম আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেখানেও কিন্তু অ্যালার্জি প্রডিউস হয়, সেখান থেকে আমাদের শ্বাসকষ্ট হতে পারে। তো এই এইগুলো সিস্টেমগুলো বেশি কভার করে, সেগুলো হচ্ছে আমাদের বডির যে কোনো সিস্টেমে কভার করতে পারে, বাট স্কিন, রেসপিরেটরি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে আপনার হতে পারে। সেখানে আপনার মাইল্ড থেকে সিভিয়ার পর্যন্ত অ্যাটাক হতে পারে। যদি আমরা মাইল্ড অবস্থায়, হালকা অবস্থায় যদি আমরা হোমিওপ্যাথিক্যালি তার ট্রিটমেন্ট করতে পারি, তাহলে মানে এটা ডেঞ্জারাস কেসে যাবে না। বাট মানুষ তো আমাদের কাছে মানে মানুষের একটা ধারণা আছে যে হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে, বাট এটা রং ধারণা একটা মানুষের। অ্যালোপ্যাথি সিস্টেমের দ্বারা মানে কুইক সার্ভিস নেওয়ার জন্য অ্যালোপ্যাথি সিস্টেমে যাচ্ছে, তারা প্রথমে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিবায়োটিক তো হচ্ছে না, তখন আরও হয়তো স্টেরয়েড জাতীয় মেডিসিন দিচ্ছে। যদি কোনো অ্যালার্জিক মানে অ্যালোপ্যাথিক মানে হয় ট্রু মানে ফিজিশিয়ান হয়, আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার অ্যালার্জি কি টোটালি সারে, সে বুকে হাত দিয়ে বলতে পারবে না কি অ্যালার্জির সারে। ইটস এ কন্ট্রোল বাট নট কিওর। সে যদি সত্যি কথা বলতে চায় কোনো অ্যালোপ্যাথ ডাক্তার এটাকে সারে, কখনই বলবে না কি এটা সারে, সে বলবে ইটস এ কন্ট্রোল বাট নট কিওর। বাট হোমিওপ্যাথিক্যালি সে যদি বিগিনিংয়ে আসে, আমরা যদি তার কনজারভেটিভ ট্রিটমেন্ট, আমরা যদি তার ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট, আমরা যদি তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে পারি, তার ধারটাই চেঞ্জ হয়ে যাবে। তখন ফার্দার সে যে বাইরের শত্রু থেকে আছে, আমাদের ইমিউনি সিস্টেম এত গ্রো করবে, ইমিউনি সিস্টেম এত আমাদের হাই হবে, সে বাইরের শত্রু থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু মানুষ সেটা সুযোগ আমাদেরকে দিচ্ছে না। ফলে আস্তে আস্তে কী হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার সর্দি, তারপরে আপনার গলা খুশখুশ, তারপরে হচ্ছে যদি আপনার ইয়েতে আসি রেসপিরেটরি সিস্টেমে যদি আসি, প্রথমে আপার রেসপিরেটরি সিস্টেমে অ্যাটাক হবে, দেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যেতে 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 আপনার চলে যাবে আপনার অ্যালভিওলাই, অর্থাৎ অ্যাজমা পর্যন্ত চলে যায়। আর অ্যাজমা পর্যন্ত গেলে তখন তো ওইরকম লাস্ট স্টেজ। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক,
অনেক কথা বলছি এমনি এমনি unnecessary। তো they can arrange the from mild discomfort to potentially fatal condition, হালকা থেকে আপনার ফেটাল পর্যন্ত যেতে পারে, ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে, মেকিং দেম ওয়ানস অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল স্টেট হিউম্যান হেলথ। এই হচ্ছে সংক্ষিপ্ত অ্যালার্জি। অ্যালার্জির কাজ মানে কারণ কি? অ্যালার্জি আর কজড বাই দ্য ওভার reaction of the immune system to a typical harmless substance. When allergen enter the body, immune system produce antibody known as immunoglobulin। এই যে অ্যালার্জেন প্রথমে আমাদের বডিতে প্রবেশ করলো, প্রবেশ করার পর অ্যান্টিবডি যেটা হচ্ছে তার নাম হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিন ই, আইজিই। আইজিই লেভেলটাই আমাদের কি হয়, ইনক্রিজ করে, বডিতে ইনক্রিজ করে, বৃদ্ধি হয়। যখনই কোনো একটা আপনি ইয়ে করলেন, সাসপেক্ট করলেন যে আপনার অ্যালার্জি হয়েছে, তো এই টেস্টটা লিখবেন, ব্লাড ফর আইজিই, ব্লাড ফর আইজি IgE। ইয়েস স্যার। এটা নি প্রথমে নাকি দরকার নাই, আইজিই। These antibody travel to cell there release chemicals causing the allergic reaction। এই আইজি এটাই আমাদের অ্যালার্জিক রিয়াকশন তৈরি করছে, তখনই আমাদের ওই সিমটমসগুলো প্রডিউস হচ্ছে। আইজি লেভেলটা বৃদ্ধি হওয়ার পরে আমাদের সিমটমগুলো প্রডিউস হচ্ছে। তো জেনেটিক্যালি ফ্যাক্টর একটা আছে, যেসব ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কিছু আছে যে বাচ্চা বাবা মা দাদু দিদি এরকম কিছু আছে যাদের ফ্যামিলি আমরা যখন টেস্টিং করবো জানতে পারবো কি তার বাবা মার আছে, সেক্ষেত্রে গ্রো করে যায় বাচ্চাকে আপনার অ্যালার্জি। অ্যালার্জি often run the families it one or both parent have allergy। বাবা কেউ থাকতে পারে, মাকে শুধু বাবাকে আছে মাকে নেই, কিংবা মাকে আছে বাবাকে নেই, কিংবা বাবা মা দুজনকেই আছে। তাদের ক্ষেত্রে সে বাচ্চাকে আবার আপনার সেই সব বাচ্চাকে মোর লাইকলি টু ডেভেলপ অ্যালার্জি অ্যাজ ওয়েল, সে বাচ্চাকে গ্রো করতে পারে। দিস জেনেটিক predisposition can influence the type of severity of allergy। আমি কিছুদিন আগে একটি বাচ্চাকে 13 দিনের বাচ্চা আমার কাছে প্রচণ্ড সর্দি কাশি নিয়ে আসলো, টেস্টিং করে জানতে পারলাম সে তার বাবা মারও কিন্তু বোধ প্যারেন্ট মানে তার প্যারেন্টেরও কিন্তু এরকম অ্যালার্জি আছে। যাক আমি থাইরয়েড নাম 30 দিয়েছিলাম, তারপর সেই বাচ্চা কিন্তু সর্দি ভালো হয়েছে। তারপর আমাকে কিছু আসেনি, একটা কাছাকাছি আবার একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছে, তো আমার প্রেসক্রিপশন দেখিয়েছে। তো দেখিয়ে পরে ওই ডাক্তার বলেছে কি 13 দিনের বাচ্চাকে থাইরয়েড নাম দিয়েছে, ও অবাক হয়ে গেছে। তো বলছে না স্যার, ডাক্তার যে ওষুধ হোক আমার বাচ্চা কিন্তু ওইটা দারুণ কাজ করেছিল। তো তার কাছে যখন সারেনি আবার সেকেন্ড টাইম আমার কাছে এসছে, তখন বলছে কি আপনি কি ওষুধ দিয়েছেন, ওই ডাক্তার তো অবাক হয়ে গেছে। তো আমি তার দিয়েছিলাম, যেহেতু তার ফ্যামিলিতে মানে বাবা মার আমি অ্যালার্জি পেয়েছিলাম, সেই হিসাবে আমি দিয়েছিলাম ওইটা ওই ওষুধ। কেন ওই থাইরয়েডের নাম একটা এসপি থেকে থাইরয়েডের নাম পড়বেন, সেখানে ভালো করে একটা পরিষ্কার করে লেখা আছে যদি ফ্যামিলি হিস্ট্রিতে এরকম পাওয়া যায় সেক্ষেত্রে এটা প্রেসক্রিপশন করা যায়, সেই হিসাবে সে বেসিস আমি দিয়েছিলাম। তো একটা আমাদের জেনেটিক্যালি আমরা যদি কিছু পাই সেখান থেকে কিন্তু বাচ্চা গ্রো করতে পারে অ্যালার্জি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্লে সিগনিফিকেন্ট রোল ডেভেলপ দ্য অ্যালার্জি। কিছু এনভায়রনমেন্টাল যে আছে, বাচ্চা এমন একটা জায়গাতে খেলাধুলা করছে সেখানে ধুলোবালি বেশি আছে, কিংবা লাইফস্টাইল এমন চয়েস করছে যেখানে ধূমপান করছে, সেখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কি হচ্ছে সেটার অ্যালার্জি কিন্তু ডেভেলপ করছে। একটা সেখানে একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একটা আছে, এমন একটা জায়গাতে কাজ করছে সে সবসময় একটা যেমন এখন ধরেন একটা কোনো লোক এমন একটা কাজ করছে ডেলি ওকে বাইক চালাতে হচ্ছে, ওপেন এয়ারে বাইক চালাচ্ছে, তাতে কি হচ্ছে ধুলাবালির নাকে ঢুকছে,
সেই সব রোগের ক্ষেত্রে কি করতে হবে, সর্বদাই মাস্ক ইউজ করতে হবে। সেই জন্য বাইরের ধুলাবালি থেকে সেই জন্য মানে বন্ধ থাকে। এনভায়রনমেন্টাল একটা আমাদের কজ থাকছে, সেইখান থেকে আমাদের আস্তে 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 ডেভেলপ করছে ধুলাবালি থেকে। কিংবা কেউ আছে চেন স্মোকার আছে, ছোট বাচ্চা থেকে শুরু করেছে, সেক্ষেত্রে একটা অ্যালার্জি শুরু হতে পারে। হাইজিন হাইপোথিসিস কিছু কিছু কারণ আছে আমাদের যেগুলো খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রেও একটা আমাদের আছে। The hygiene hypothesis suggests the lack of exposure to infectious agent during early childhood can increase the susceptibility to allergy disease. হাইপোথিসিস থেকেও আমাদের কিছু আছে যে ইনফেকশাস কিছু এজেন্ট আছে, সেগুলো থেকে আমাদের তার সাসেপ্টিবিলিটি গ্রো করে সে অ্যালার্জি প্রডিউস হচ্ছে। ইন আদার ওয়ার্ড, লিভিং টু ওভার স্টেরিলাইজড environment might prevent the immune system from the development properly, leading to allergy. যার জন্য আমাদের প্রত্যেকটা জিনিসকেই, যেমন আমি বাচ্চারাকে প্রত্যেক সময় বলি বিফোর মিল খাওয়ার আগে এবং আফটার টয়লেট ভালোভাবে হ্যান্ড ওয়াশ করতে হবে। সেই জন্য এইসব থেকে আমরা যেন হাইজিন মেনটেন হলে আমরা কিন্তু কিছু জিনিসকে আমরা মানে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এসব থেকে আমরা মুক্ত হতে পারবো। যার জন্য বাচ্চাকে সর্বদাই আমরা শিক্ষা দিতে হবে বিফোর মিল এবং আফটার টয়লেট যেন ভালোভাবে হ্যান্ড ওয়াশ হয়। এগুলো একটা আমাদের একটা জেনেটিক এনভায়রনমেন্ট এবং হাইপোথিসিস কারণ থেকে আমাদের গ্রো করছে আপনার অ্যালার্জি। আর কিছু ট্রাইগার অ্যালার্জিন আছে যে রিস্ক ফ্যাক্টর। While almost any substance can potentially cause an allergy, some triggers are more far common other than the airborne allergy. কিছু আমাদের যেগুলো আছে বাইরের বাতাসেই আপনার ঘুরে বেড়ায়, যেটা একটু আগেই বললাম কি আপনার মাস্ক ইউজ করতে হবে। পোলেন, ধুলাবালি, যেমন আমাদের পোলেনটা হচ্ছে তুষুর, তুষ এই সব জাতীয় জিনিসের না খড় যেটা না খেয়ে এসে লাগলো তারপরে হাঁচি শুরু হয়ে গেল। বাইরে ডাস্ট অ্যালার্জি কিংবা ধুলোবালি, মোল্ড স্পোর অ্যান্ড অ্যানিম্যাল ড্যান্ড্রাফ বললাম কিছুক্ষণ আগে কি আমাদের পশুর যে লোমগুলো সেখান থেকে আমাদের হতে পারে। আর দ্য মেইন কালপ্রিট বিহাইন্ড এ ফিভার। এ ফিভার হচ্ছে আমাদের অ্যালার্জি রাইনাইটিস, যেটাকে বলা হয় অ্যাকুইট করাইজা। নাক দিয়ে সর্দি, নাক দিয়ে কাঁচা জল ঝরঝর করে পড়ছে এবং নাকটা আপনার চুলকোচ্ছে, দেন আস্তে আস্তে সে শ্বাসকষ্ট হতে পারে। তো একটা হচ্ছে এয়ারবর্ন ডিজিজ, যেটা হচ্ছে এয়ারবর্ন, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ফুড অ্যালার্জি আছে যেগুলো কিছু খাবার, চীনাবাদাম, কিছু পিনাট, আপনার নারকেল, সামুদ্রিক মাছ, এগুলো যদিও ম্যান টু ম্যান ভ্যারিয়েশন করে। প্রত্যেকটা মানুষকে এই সব জিনিসের প্রতি যে হবে তার কোনো মানে নাই। একটা মানুষকে পিনাটে আছে বলে সবাইকে পিনাটে হবে তার কোনো মানে নয়। এগুলো ম্যান টু ম্যান ভ্যারিয়েশন করে। তো এগুলোর জন্য আমাদের টেস্ট আছে। টেস্টটা কি জিনিস আপনার পরের স্লাইডে আলোচনা করবো ইনশাল্লাহ। ফুড অ্যালার্জিটা ডিপেন্ড করছে ম্যান টু ম্যান ভ্যারিয়েশনের উপরে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হতে পারে, তবে মূল কমন এগুলো হচ্ছে পিনাট, আপনার নারকেল, সামুদ্রিক মাছ, দুধ, ডিম, সয়াবিন, গমের জিনিস, এইসব মেজরিটি জিনিসের প্রতি থাকতে পারে। আরও কিছু আছে যেমন কোল্ড ড্রিঙ্কস, অনেকে যে জিনিস সহ্যই করতে পারে না, খেলো কাশি শুরু হয়ে গেল। তো ওইগুলোকে আমাদেরকে এসব পেশেন্ট আসলে আমাদেরকে মানে অবশ্যই একটা চার্ট বানিয়ে দিতে হবে, টেবিলে রেখে দেবেন, এই জিনিসগুলো খাবেন না। ইনসেক্ট অ্যালার্জি, কিছু জিনিস আছে এগুলো আমাদের ওইখান থেকে কিছু গ্রো করতে পারে। স্টেনিং ফ্রম দ্য মৌমাছি, অসলেস, হর্নেট অ্যান্ড ফায়ার অ্যান্ড ক্যান প্রোভোকিং সেভিয়ার রিয়াকশন। কিছু ইনসেক্ট থেকেও যেমন আছে, কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসলো, একটা ও ঘাস কাটতে গিয়ে কিছু ঝোপে কোথায় কি লেগেছে না যায় না, পুরো শরীরে র্যাশ বেরিয়ে গেছে। আর এত চুলকা থাক মানে কোনো মতে ও মানে ছটপট করে। তো সেরকম কিছু বলো না, ও বললো কি ঘাস কাটতে গিয়েছিলাম, ঘাস কাটতে গিয়ে একটা কোথায় কি লেগেছে জানি না, সেরকম কিছু বলতে পারলো না। তো আমি ওকে দিলাম আর্টিকা ইউরেন খেতে দিলাম, আর তুলো দিয়ে মাদার টিংচার বললো কি ওয়াশ করেন আপনি এটা দিয়ে।
তো আলহামদুলিল্লাহ তার আধা ঘন্টার মধ্যেই সেটা কমে গেল। না, আমিও অবাক হয়ে গেলাম কি এত রোগটা কীভাবে কমলো। তো যাই হোক এরকম ইনসেক্ট কিছু লেগেছিল হয়তো, তো এরকম ওইখান থেকে অ্যালার্জি গ্রো করে। কিছু ড্রাগ আছে অ্যান্টিবায়োটিক, যেমন পেনিসিলিন, সার্টেন কিছু পেন কিলিয়ার কিংবা কিছু যে আওয়াজ করে সেগুলো কিছু লোকের কিছু মানুষের সেগুলো রিয়াক্ট করতে পারে না, সহ্য করতে পারে না, সেটা থেকে অ্যালার্জি হয়। কন্ট্যাক্ট অ্যালার্জেন যেগুলো সাবস্টেন্স লাইক লেটেক্স, নিকেল, সার্টেন কসমেটিক প্রোডাক্ট এগুলো আছে, সেগুলো থেকেও কিন্তু আপনার স্কিন অ্যালার্জি হয়। তো এইসব জায়গা থেকে আমাদের অ্যালার্জির ট্রিগার পয়েন্ট। টাইপ অফ অ্যালার্জি, কত ধরনের আমাদের অ্যালার্জি হতে পারে। যেমন হচ্ছে সিজনিয়াল। আমাদের সাধারণত সিজনিয়াল বলতে যখন অটোমনাল এবং স্প্রিং, অর্থাৎ আমাদের যখন শরৎকাল এবং হেমন্তকাল যখন আসে, শীতের শুরু এবং গরমের শুরু, শীতের শুরু এবং শীতের শেষ, এই দুইটার সময়তে সিজনিয়াল অ্যালার্জিটা বেশি দেখতে পাবেন। শীত শুরু হচ্ছে তখনই এই ধরনের আমাদের অ্যাকুইট পরাইজা অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিস আমাদের কাছে এখানে হাজির হবে। তো এটা হচ্ছে সিজনাল অ্যালার্জি। সিজনাল অ্যালার্জি অফটেন রেফার টু হে ফিভার, অর্থাৎ হে ফিভার তো জানেন কি জিনিস, হাঁচি শুরু হবে এবং মুখে হালকা হালকা ইরাপশনে বেরোয়। অ্যালার্জিক রাইনাইটিস মোস্ট কমন, they are typically trigger pollen from tree। pollen কি জিনিস একটু আগে বললাম, সরটুস এইসব জায়গা থেকে হবে, গ্রাস কিছু ঘাস এবং উইড। সিমটমস কি হবে, হাঁচি, নাক দিয়ে জল, চোখ চুলকাবে, ইভেন কনজেশন হয়ে যাবে, গলা চেপে যাবে। এটা হচ্ছে সিজনাল অ্যালার্জি। ফুড অ্যালার্জি আছে, কিছু খাওয়ার থেকে তার অ্যালার্জি বেরোচ্ছে, সেটা হতে পারে স্কিন অ্যালার্জি কিংবা হতে পারে স্কিনে হতে পারে, কিংবা আপনার শ্বাসকষ্টেরও শ্বাসেরও রেসপিরেটরি সিস্টেমের হতে পারে। ফুড অ্যালার্জির মধ্যে কী কী থাকছে, ইমিউনো সিস্টেম রিয়াক্ট সার্টেন প্রোটিন ফাউন্ড ইন ফুড। কমন অ্যালার্জি ইনক্লুড পিনাট থাকছে, এগুলো সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, তবে মোর কমন এগুলো হচ্ছে পিনাটে হতে পারে, মানে যেটা চীনাবাদাম কিংবা এমনি নারকেল, সামুদ্রিক মাছ, দুধ, ডিম, গমের জিনিস এগুলো বেশি। সেটা আপনার প্রডিউস কী করতে পারে, প্রডিউস হতে পারে আর্টিকেরিয়া, যেমন আপনার পুরো যেটা আমবাদ বলা হয়, সেখানে হালকা থেকে সিভিয়ার পর্যন্ত হতে পারে। স্কিন অ্যালার্জি, স্কিন অ্যালার্জি ম্যানিফেস্ট দ্য রিয়াকশন দ্য স্কিন, একজিমা হবে, আপনার হাইপ মানে আপনার আর্টিকেরিয়া যেটা আমবাদ বলা হয়, কিংবা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, কোনো কিছু একটা লাগলো তারপরে তার সেটি ক্রোজ হইলে চুলকাচ্ছে এবং ফুলে যাচ্ছে। দিস ক্যান ট্রাইগার বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ অ্যালার্জেন লাইক লেটেক্স, নিকেল, সার্টেন প্লান্ট, কিছু মানে আপনার ঘাস হতে পারে কিংবা আপনার কোনো একটা সাবস্টেন্স হতে পারে, কোনো গাছগাছালি হতে পারে, কোনো নিম গাছ হতে পারে, আরও কোনো, এগুলো বিভিন্ন রকম হতে পারে। এগুলো টেস্ট করে জানতে হবে কিছু থেকে আপনার এই জিনিসগুলো হচ্ছে। ও হয়তো পুরো ক্লিয়ারলি আপনার ডেসক্রিপশন দিতে পারছে না, এটা লেগে আমার হচ্ছে, তবে টেস্ট করলে একটু বোঝা যাবে। ইনসেক্টিং অ্যালার্জি, কিছু জিনিস আছে সেই ইনসেক্ট বা আপনার বডিতে টাচ করলো, তারপরে তার শুরু হয়ে গেল আপনার শরীরে চুলকানো কিংবা আপনার হাঁচি। ড্রাগ অ্যালার্জি তো বললামই, সিস্টেম রিয়াক্ট দ্য মেডিসিন, কমন কালপ্রিট ইনক্লুড দ্য অ্যান্টিবায়োটিক, বিশেষ করে পেনিসিলিন, অ্যাসপিরিন, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। সিমটমস কী করতে পারে, এরই হালকা থেকে শুরু করে আপনার মাঝারি পর্যন্ত র্যাশ বেরোতে পারে এবং সিভিয়ার পর্যন্ত আসতে পারে। ড্রাগ অ্যালার্জি যেটাকে বলা হয়, এই অ্যালার্জি ড্রাগটা সহ্য করতে পারছে না, এরকম টাইপের আপনি অ্যালার্জি পাবেন। সিজনিয়াল, ফুড অ্যালার্জি, স্কিন অ্যালার্জি, ইনসেক্ট এবং ড্রাগ অ্যালার্জি। সিমটমস কি আসতে পারে, সিমটমস মেন হচ্ছে আমাদের যদি রেসপিরেটরি সিস্টেমে যদি আসে, প্রথমে আপনার হাঁচি,
একদম এত হাঁচি হাঁচি থেকে শুরু হয়ে যাবে আপনার অ্যাকুট করাইজা অর্থাৎ সর্দি, নাক দিয়ে জল পড়া, তারপরে কি হবে চোখ দিয়ে জল পড়া, চোখ চুলকাবে, কাশি শুরু হবে, আস্তে আস্তে কি হবে গলা মানে ফুসফুস করবে, গলাটা চুলকাবে, আর আস্তে আস্তে আরো ভিতরে ঢুকে যাবে, তখন সাই 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 শব্দ হবে, আরো কি হয়ে যাবে অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক কাশি, অ্যালার্জিক অ্যাজমা পর্যন্ত হতে পারে এই রেসপিরেটরি সিস্টেমে। এবার স্কিনের সিমটমস কি কি আসতে পারে, আর্টিকেলে যেটা বলা হয় আমবাত, শরীরটা চুলকাবে, রেডনেস হতে পারে, আপনার একজিমা, এবং শরীর ফুলে যাবে, চোখ মুখ ফুলে যাবে, যেটা এপিস মেলিফিকার লক্ষণ যেগুলো থাকে অ্যালার্জি প্রবলেম। আরও আর মেডিসিন আসতে পারে, লাইক উদাহরণ দিলাম জাস্ট। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটমসও আপনার আসতে পারে, যেটাকে বলা হয় আইবিএস ওর আইবিডি। এই লক্ষণগুলো আছে আইবিএস কিংবা আইবিডি যেগুলো হয়, সেই লক্ষণগুলো দেখতে পাবেন। ইচিং অফ দ্য মাউথ, মুখটা আপনার চুলকাবে, ঠোঁট কিংবা গলা কি হবে ফুলে যাবে, নসিয়া হবে, ভমিটিং হবে, ডায়রিয়া হবে, অ্যাবডোমিনাল পেন, যেগুলো আইবিএস কিংবা আইবিডিতে থাকে। পুরো লক্ষণগুলোই আপনি পাবেন, সেটা হচ্ছে অ্যালার্জির কারণে। চোখেও আপনার অ্যালার্জি হতে পারে, যেটা হচ্ছে অ্যালার্জি কনজাংটিভাইটিস। সেখানে চোখটা লাল হয়ে যাবে, চুলকাবে, চোখ দিয়ে জল পড়ে, চোখ ফুলে যাবে, এগুলো হচ্ছে স্কিন সিমটমস। অ্যানাফাইল্যাক্সিস আছে, সিভিয়ার থেকে আপনার সিভিয়ার পর্যন্ত যখন হয়ে যায় তখন কি হয়, পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং রিয়াকশন হয়ে যায়। সিমটমস কি হবে অ্যানাফাইল্যাক্সিস হয়ে গেলে, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে, গলা ফুলে যাবে, গলা এবং জিভ ফুলে যাবে, আর হার্টবিটটা র্যাপিড হয়ে যাবে, ব্লাড প্রেশারটা কমে যাবে, যেটা আপনারা হাইপক্সিয়া যে কন্ডিশনে আমরা আলোচনা করেছিলাম, অ্যালার্জি থেকে হাইপক্সিয়াও হয়ে যায়, হাইপক্সিয়া আলোচনা করেছিলাম। এরকম ধরনের সিমটমস পাবেন। প্রথমে রেসপিরেটরি সিস্টেম, আমরা বিভিন্ন মেডিসিনে আলোচনা করেছি অ্যালার্জির জন্য। রেসপিরেটরি সিস্টেমের, স্কিনের এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, চোখের অ্যালার্জি, এইসব সিমটমস যখন আমাদের কাছে হাজির হবে আমরা কিন্তু আইডিয়া করে নেব অ্যালার্জি থেকে এই প্রবলেমগুলো হচ্ছে। আমরা অন্যান্য কি রোগের সঙ্গে ডিফারেন্স করতে পারি, কনজেনিটাল অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অটোমেটিক মিউকোসিলিয়ারি অ্যাবনর্মালিটি, অ্যাট্রোপিক স্ট্রাকচারাল ডিফেক্টস, স্ট্রাকচারাল ডিফেক্ট যেটা নেজাল পলিপ হয়, কিংবা ডিএনএস, ডিভিডেড নেজাল সেপ্টাম, নাক যদি ব্যাকা হয়, নাকের যে ভেতরে যে মাঝখানের যেটা ওয়াল আছে সেটা যদি ব্যাকা হয়, তাহলে কিন্তু এরকম ধরনের একটা সবসময় আপনার নাক দিয়ে কাঁচা জল পড়তেই থাকে। সিএসএফ রাইনোরিয়া, সেকেন্ডারি টু ট্রমা সার্জারি, নাকে কোনো একটা মানে এরকম ধরনের মানে আঘাত টাঘাত লাগলো কিংবা আপনার সার্জারি হয়েছে, সেক্ষেত্রে এরকম ধরনের আমরা ডায়াগনোসিস হবে। তবে বোঝা যাবে, ওগুলো তো বলেই দেবে কি এই হয়েছে, তখনই আমরা ডিফারেন্স করতে পারবো। ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যালি আমরা মেনলি করে ফেলি, আরও কিছু কনফার্মেটি করার জন্য আমরা টেস্ট আছে, সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। Diagnostic allergy typically involve the combination of medical history, physical examination, and a specific test. Mainly আমরা মেডিকেল হিস্ট্রিটা আমরা নেব এবং আমরা অ্যাজ এ ডাক্তার হিসাবে তাকে আমরা এক্সামিনেশন করব। মেডিকেল হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, হেলথ প্রোভাইডার উইল আস্ক অ্যাবাউট দ্য সিমটমসটা কীভাবে হচ্ছে, তার কি মানে কীরকম সিমটমস ভালো করে আমরা যাচাই করব, ফ্যামিলি হিস্ট্রি নিব, ফ্যামিলি হিস্ট্রিতে তার অ্যালার্জি আছে কি না, তার পটেনশিয়াল ট্রাইগার কি থেকে আপনার হচ্ছে, কি খাবার থেকে হচ্ছে, সিজনিয়াল হচ্ছে না কি থেকে হয়েছে, না কি যেগুলো আলোচনা করলাম আপনার কোনো খাবার থেকে হয়েছে, না আপনার ধুলাবালি থেকে হচ্ছে, না কোনো কাউকে আপনি টাচ করেছেন, না আপনার ড্রাগ থেকে হচ্ছে, এগুলো আমরা ভালো করে জিজ্ঞাসা করব পেশেন্টের কাছ থেকে, তাহলে আমরা কনফার্মেশন হতে পারবো কি থেকে আপনার অ্যালার্জিটা হচ্ছে। আর আমরা ফিজিক্যালি অবশ্যই এক্সাম করব টু আইডেন্টিফাই সাইন অ্যান্ড সিমটমস অ্যালার্জিক রিয়াকশন। আমরা ফিজিক্যালি এক্সামিনেশন করি, যেমন যদি আপনার স্কিন অ্যালার্জি আসে তাহলে আমরা আর্টিকের এটা কেমন ধরনের দেখতে, একজিমা আছে কি না,
কিভাবে আমরা চুলকাচ্ছে, আমরা রোগীর কথা শুনবো না, আমরা তার চোখে দেখব এবং তার ফিজিক্যাল এক্সামিনেশন অবশ্যই আমরা করব। এবার আসি আমরা তার টেস্ট কনফার্মেশন করার জন্য। যদি আপনি ব্লাড টেস্ট করেন তাহলে সেরাম অ্যালার্জি টেস্ট আছে। সেরাম অ্যালার্জি টেস্টে ব্লাড টেস্ট যদি করেন কতটা, তার নিচেটা স্যার বলছি আমি, ব্লাড টেস্ট, হ্যাঁ নিচেরটা বলছি, তারপরে স্ক্যানটা বলছি। ব্লাড টেস্ট তার অ্যালার্জি কতটা আছে, আইজিই অর্থাৎ ইমিউনোগ্লোবিন ই তার কতটা আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি তার চিকিৎসা পদ্ধতি বলেন। যদি বেশি হাই থাকে 1000, 2000, 3000, 4000 পর্যন্ত আছে, 1200 আছে, এমনিতে নর্মালি 100 পর্যন্ত থাকে। এবার কোনো পেশেন্টের আপনি টেস্ট করলেন, টেস্ট করার পর আপনার আসলো 3300, তাহলে তো আপনি তাকে বলতে পারবেন কি আপনার তো খুব রেঞ্জ খুব বেশি আছে, ওষুধ দিচ্ছি, নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নাই, আপনাকে 1-1.5 বছর 2 বছর পর্যন্ত আমার আন্ডারে থাকতে হবে, তাহলে আস্তে 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 ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, ছটপটের কোনো ব্যাপার নাই। আর যদি ও তাড়াহুড়ো করবে তাহলে আপনি মানে অ্যালোপ্যাথিক খানার কন্ট্রোল থাকবে কিন্তু আপনি টোটালে ভালো হবেন না। তো আপনি জেনে যাবেন কতটা অ্যালার্জি আছে, সেটার জন্য আপনি লিখবেন আইজিই, ব্লাড ফর আইজিই। এবার আপনি জানতে চাইছেন কি কিসে আমার অ্যালার্জি আছে, যেটা নিচে লেখা আছে আমার এলিমিনেশন ডায়েট, ও নিজে থেকে বুঝতে পারবে কি এটা খেলে আমার অ্যালার্জি হচ্ছে, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করবে। এটা টাচ করলে আমার অ্যালার্জি হলো, সেটাকে অ্যাভয়েড করবে। এলিমিনেশনের মানে ওটা পদ্ধতি হলো। আর একটা যেটা আছে কি ও নিজে থেকে বুঝতে পারছে না, তখন দুরকম টেস্ট আছে। একটা হচ্ছে স্কিন প্রিক টেস্ট, আর একটা হচ্ছে আপনার সেরাম অ্যালার্জি টেস্ট। স্কিন প্রিক টেস্টটা কিরকম, এই যে আপনার দুটো হাত আছে, দুটো হাতকে ভালো করে হ্যান্ড ওয়াশ করতে হবে। স্যার পিকচারে দেখতে পাচ্ছেন? জি স্যার। দুটো হাতকে ভালো করে হ্যান্ড ওয়াশ করতে হবে। দুটো হাতকে ভালো করে হ্যান্ড ওয়াশ করে আপনার এই যে মানে পয়েন্ট করা আছে, এবং প্রথমে ওই বিভিন্ন ওই যে যেগুলো আছে আপনার রিজনগুলো, সেগুলো আপনার হাতে মানে ফটো করে দেওয়া হলো, 2 হাতে দেওয়া হলো, দিয়ে আপনার একটা পিন দিয়ে ওই জায়গাতে আপনার একটু করে আপনার ইয়ে করতে হবে, ওই মানে পাঞ্চ করতে হবে, হালকা করে পাঞ্চ করতে হবে। হালকা করে পাঞ্চ করলে কি হবে, যদি অ্যালার্জি থাকে, যেটা সাবস্টেন্সের উপর ওর অ্যালার্জি থাকবে, সেটা কি হবে, ইনফ্লামেটেড হয়ে যাবে, ফুলে যাবে জায়গাটাতে, আপনার আর্টিকেরিয়ার মতন সেটাকে একটা ফুলে যাবে। তখনই সেটা বুঝে যাবেন, আপনার নাম্বারিং করা থাকে, সেটা দিয়ে আপনি বুঝে যাবেন এই জিনিসটার প্রতি আপনার সেটা আপনার চীনাবাদামে আছে না, আপনার ডাস্টে আছে না, আপনার বেগুনে আছে না, ডিমে আছে না, দুধে আছে না, আপনার ইলিশ মাছে আছে না, চিংড়ি মাছে আছে। আপনি তখন সেটাতে বুঝে যাবেন এই জিনিসের প্রতি আপনার অ্যালার্জি আছে। তখন আপনি চার্ট বানিয়ে দেবেন আপনার এই জিনিসের প্রতি আপনার অ্যালার্জি আছে, এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন, এবং সাথে হয়তো ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। এটা একটা টেস্ট। অনেকে এটাকে করতে চায় না, এই টেস্টটা করতে চায় না, কেউ ওখানে হয়তো সুচ ফোটাবে, একটা ব্যথা হতে পারে, যার জন্য এটা টেস্ট করতে চাই না। তখন আর একটা টেস্ট আছে, সেটার নাম হচ্ছে আপনার সেরাম অ্যালার্জি টেস্ট, অর্থাৎ রক্ত নিয়ে ওই এটাকে অনেক সময় বলা হয় প্রোফাইল, আপনার প্রোফাইল বলা হয়, অ্যালার্জি প্রোফাইল টেস্টও বলা হয় অনেক সময়। স্যাট পর হচ্ছে সেরাম অ্যালার্জি টেস্ট, স্যাট দেখতে পাচ্ছেন স্যার, সেরাম অ্যালার্জি টেস্ট। স্যাট হচ্ছে আপনার সেরাম অ্যালার্জি টেস্ট, রক্ত নিয়ে আপনার ওই যেটা টেস্টটা আপনার স্কিনের অ্যালার্জি টেস্ট হচ্ছে, সেরকম ধরনের ওই বিভিন্ন রিয়েজেন্ট দিয়ে আপনার ব্লাডকে টেস্ট করা হবে, এক গাদা টেস্ট করা হবে। সেখানে যেটাতে আপনার রিয়াক্ট করবে, সেটাতে আপনার একটা চার্ট চলে আসবে কি এই জিনিসের প্রতি আপনার অ্যালার্জি আছে, সেটা বেগুনে না, ডিমে না, আপনার মাছ মাংস ডিম না, আপনার সামুদ্রিক মাছ না, আপনার চিংড়ি, মানে ওরা একটা চার্ট দিয়ে দেবে। তখন আপনি একটা চার্ট বানিয়ে দিয়ে দিলেন, এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন, খাবেন না।
এ হচ্ছে আমাদের ডায়াগনস্টিক। ফার্স্ট হচ্ছে আমাদের মেডিকেল ফিজিক্যাল এক্সামিনেশন। আর দু ধরনের স্কিন আপনার টেস্ট, একটা স্কিন আর একটা হচ্ছে সেরাম। দুটোর মধ্যে একটা যেটা এনিহাউ চয়েস করতে পারে, স্কিন অ্যালার্জি টেস্ট কিংবা আপনার অ্যালার্জি প্রোফাইল অর সেরাম অ্যালার্জি টেস্ট। আপনি যাই লেখেন ওরা করে দেবে। যদি আপনি লেখেন অ্যালার্জি প্রোফাইল টেস্ট তাও ওরা করে দেবে, কিংবা আপনি সেরাম অ্যালার্জি টেস্ট লিখেন সংক্ষেপে যদি ব্লাড ফর স্যাট লেখেন তাও ওরা কিন্তু করে দেবে। আর আইজিইটাতে আপনার লেভেলটা বুঝতে পারবেন কতটা হাই রেঞ্জে আছে, সে অল্প আছে না বেশি আছে। যদি অল্প থাকে তাহলে আপনি সেই ডিউরেশন বলবেন এতদিন আপনার ওষুধ খেতে লাগবে, যদি বেশি থাকে তাহলে বেশি দিন বলবেন 1 বছর লাগবে। আর একটা হচ্ছে এলিমিনেশন টেস্ট। এলিমিনেশন টেস্টটা কীরকম, পেশেন্টকে নিজে থেকে রেকগনাইজ করতে হবে কি এই কোন কোন জিনিসের প্রতি আমার অ্যালার্জি হচ্ছে। সামান্য সে বিফ খেয়ে তার অ্যালার্জি হচ্ছে, আপনি বিফ খাবেন না। আপনার বেগুন খেয়ে হচ্ছে, বেগুন খাবেন না। আপনি ডিম খেয়ে অ্যালার্জি হচ্ছে, ডিম ও নিজের থেকে ও রিয়েলাইজ করতে হবে, রেকগনাইজ করতে পারবে। সেটা হচ্ছে এলিমিনেশন টেস্ট। তো ওইটা থেকে যদি নিজের থেকে যদি ও সাসপেক্ট করতে পারে, নিজের থেকে যদি গেস করতে পারে, সেটা একটা টেস্ট। আর একটা হচ্ছে স্পাইরোমেট্রি টেস্ট, যেটা হচ্ছে পিএফটি পালমোনারি ফাংশন টেস্ট। যদি আপনার বেশি যদি শ্বাসকষ্ট হয় তাহলে লাংসে চলে গেছে কিনা সেটা টেস্টের জন্য আপনার এটা তো মানে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, হাঁপানি আছে কিনা, অ্যালার্জিক মানে আপনার অ্যাজমা আছে কিনা সেটা জানার জন্য স্পাইরোমেট্রি টেস্ট আর পিএফটি পালমোনারি ফাংশন টেস্ট করতে পারেন। এ হচ্ছে আমাদের অ্যালার্জির ডায়াগনস্টিক ভিউ পয়েন্ট। এবার আপনি প্রিভেনশন কি করতে পারেন। প্রিভেনশন যেগুলো থেকে আপনার হচ্ছে সেগুলো অ্যাভয়েড করতে বলবেন। এনভায়রনমেন্টাল যদি আমাদের কাজ থাকে, তো ধুলোবালি আসছে সেখান থেকে আপনাকে জানলা দরজা বন্ধ রাখতে হবে এবং সেরকমভাবে প্রোটেকশন নিতে হবে। আপনি বাইরে বেরোচ্ছেন সর্বদা মাস্ক ইউজ করতে হবে, ক্লিন সব সময় রাখতে হবে। ধুলোবালি কিংবা আপনার যদি প্রচুর যদি হয় আপনার লোম থেকে যদি হয় তাহলে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। কিছুদিন আগে আমার মেয়ে বলছে কি ও বিড়ালের খুব পছন্দ করে, খুব বিড়াল পছন্দ করে, বিড়াল নেবো করে। তো একজন আত্মীয়র বাড়ি গেছে, দিয়ে বিড়াল খুব চয়েস হয়েছে, ও বিড়ালটাকে ধরেছে, বিড়ালটাকে ধরেছে, ধোয়ার পর ওর হাতে একটা ইরাপশন বেড়ে গেছে। দিয়ে ওর মা বলছে এরকম কেন হলো, তো এরকম ব্যাপার বলে তুই তো বিড়াল করে পুষবি, তো কিভাবে তুই পুষবি। তো তখন ওর থেকে ওর মাথা থেকে নেমে গেছে না এটা আমাকে পোষা যাবে না, এরকম ব্যাপার একটা। তো যদি পশুর থেকে যদি লোম থেকে হয় সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর আমাদেরকে বিছানার ধুলোবালি যে আছে উইকলি আপনার কিংবা 3 days আপনার বেড এবং পিলো কভার সেগুলোকে কী করতে হবে, ওয়াশ করতে হবে। ওয়াশ বেডিং হট ওয়াটার উইকলি কিল দ্য ডাস্ট মাইট। ধুলোবালি থেকে আমরা এগুলো থেকে বাঁচতে পারবো। এবার ডায়েটারি যেগুলো থেকে আপনার যেসব খাবার থেকে অ্যালার্জি হচ্ছে সেগুলোকে টেবিল করে দিয়ে দেবেন। এই ফুডের প্রতি আপনার অ্যালার্জি আছে সেগুলোকে আপনার বন্ধ। তো এটা ম্যান টু ম্যান ভ্যারিয়েশন করছে, যেটা যার উপর একজনের প্রতি এটা অ্যালার্জি থাকতে পারে সেটা আরেকজনের নাও থাকতে পারে। যেটা যার অ্যালার্জি যার যেটা আছে সেটা আপনি খাবেন না। আর বিশেষ করে জোর দিতে বলবেন মেনটেন্স হেলদি ডায়েট, রিচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। ফ্রুটস এবং ভেজিটেবলসের প্রতি বেশি জোর দিতে বলবেন। এবং আমি প্রত্যেকটা টপিক্সের উপরে আমি বলি এক্সারসাইজের উপর বেশি জোর দিতে বলবেন। তাহলে কি হবে, তার বডির ইমিউনিটি পাওয়ারটা গ্রো করবে। এক্সারসাইজ ইজ ভেরি আপনার ইমিউনিটি বুস্টার ডোজ। আর আমাদেরকে কি করতে হবে, চাপ মুক্ত হবে। চাপ থেকে বিভিন্ন রকমের আমাদের ইমিউনি সিস্টেমটা কিন্তু দুর্বল হয়ে পড়ে, যার জন্য আমাদের সর্বদাই চাপ মুক্ত হতে হবে। চাপ মুক্ত ম্যানেজ স্টেজ অ্যাজ ইট ক্যান উইকেন দ্য ইমিউনি সিস্টেম। এইগুলো থেকে আমরা এতে যদি পারি ইমিউনি সিস্টেম আমাদের গ্রো করবে। হোমিওপ্যাথি মেডিসিন খাবো ইনশাল্লাহ পেটটা খারাপ হবে না। কমপ্লিকেশন কি হতে পারে,
প্রথমে ভেরি বিগিনিংয়ে আমি বলেছিলাম কি একটা পেশেন্ট যখনই কোনো আমাদের সর্দি কাশি আছে আমাদের কাছে সহজে আসতে চাই না, হয়তো তাড়াতাড়ি ভালো হবো মানে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। অ্যালোপ্যাথি ডাক্তার তো পুরো অ্যান্টিবায়োটিক মারছে আর খাচ্ছে আর থাকছে আস্তে আস্তে আপনার মন্টেলিকাস খাচ্ছে, মন্টেলিকাসে হচ্ছে না, তখন আপনার স্টেরয়েড মারছে, স্টেরয়েডও যখন হচ্ছে না, এটা খাও বাবা থাকো। কিন্তু আমরা যদি ভেরি বিগিনে আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, আমরা হোমিওপ্যাথিক্যালি তার কনজারভেটিভ ট্রিটমেন্ট করব, আমরা মায়োপ্যাথিক ট্রিটমেন্ট করব, আমরা তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করব। তার যে মায়োজম চেঞ্জ হয়ে যাবে, তার যে ধাত চেঞ্জ হয়ে যাবে, তখন সে বাড়াবাড়ি করবে না, সে অ্যাজমাতে পৌঁছাতে পারবে না। তো প্রথমে কি হবে, আমাদের সাইনোসাইটিস, নাক সবসময় বন্ধ থাকবে, কান সবসময় বন্ধ থাকবে, নেজাল পলিপ হতে পারে, কান গলে যেতে পারে, আপনার অ্যাকুইড ওটাইটিস মিডিয়া হবে, নেসো ফ্যারেঞ্জাইটিস হতে পারে, ল্যারেঞ্জাইটিস হতে পারে, টনসিলাইটিস হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, অ্যাকুইড ব্রঙ্কাইটিস হতে পারে, নিউমোনিয়া রিকারেন্ট হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে। এটা হচ্ছে লাস্ট স্টেজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর যদি এর বিগিনিংয়ে যদি অ্যালার্জি আমরা কমপ্লিট করতে পারি, এগুলো নাও হতে পারে। এবার আসছি আমরা হোমিওপ্যাথিক্যালি। স্যার টাইম হয়ে গেছে না আছে? জি চলেন। টাইম আছে? টাইম আছে আছে আছে। আচ্ছা, আমি তো টাইম লক্ষ্য করিনি স্যার, দেখতে পাচ্ছিলাম টাইম। আচ্ছা, হোমিওপ্যাথি remedy for allergy and individualization approach. Unlike conventional treatment that offer only temporary relief. আমরা তো বললাম কি আপনার অ্যালোপ্যাথিতে হচ্ছে কি শুধু তারা টেম্পোরারি রিলিফ দেবে, ইটস এ কন্ট্রোল বাট নট কিওর, এটা তো আগেই বললাম। বাট হোমিওপ্যাথিক্যালি যদি আমরা ট্রিটমেন্ট করি অ্যালার্জির, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ফর অ্যালার্জি aims to address root cause through the customized healing process. তার আমরা রুট থেকে ধরতে পারি কি থেকে আপনার অ্যালার্জিটা হচ্ছে, তার যদি রুট কজ আমরা ধরতে পারি এবং সেখানে যদি আমরা মানে চিকিৎসা করি, অবশ্যই সে ভালো হবে। After detailed case taking, homeopath choose the remedy that match the unique symptoms profile of the patient. আমরা সর্বদাই হোমিওপ্যাথ কি করব, ইউনিক সিমটমস আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করব, যেটাকে বলা হয় রিয়ার সিমটমস কিংবা পিকুলিয়ার সিমটমস। সেগুলো যদি নিয়ে আমরা তার মেডিসিন দিই, অবশ্যই সে ভালো হবে। কয়েকদিন আগে একটা মাত্র গোটা 7 দিনও হবে না আপনার মনে হয়, এটা আমি এখান থেকে ক্লাস করার পরে হাঁটতে গেলাম, তো একটা দেড়টাও আপনি আসে না, কিন্তু আমাকে ফোন মানে ওর দিদি খেয়ে এরকম খাসি ভালো হয় না, তো দিদি খেয়ে আমাকে ফোনে কথা বলা হলো। ফোনে কথা শুনে আমি ঠিক আছে ওষুধ দেবো, দিয়ে ওষুধ দিলাম। তো প্রথমে দিয়েছিলাম আমি ওকে থাইরয়েডিনাম, আর দিয়েছিলাম থাইরয়েডিনাম আপনার 33টা ডোজ 1 ঘন্টা পর পর। তো আর হাইসামাস 6 দিয়েছিলাম। গতকালকে বলছে কি আপনার ওষুধ, গতকালকে যখন গেলাম আমি গতকালকে কথা বলে, আপনার ওষুধ তো অমায়িক কাজ করেছে, তার খুবই ভালো কাজ করেছে। ওর জামাই নিজে অ্যালোপ্যাথ ডাক্তার, ওর জামাইয়ের অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কোনো মতে ওর কাশি কমছে না, ইভেন কি মানে বেচারি বেশ কিছুদিন থেকে ঘুমাতে পারেনি, দিয়ে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে বেশ ভালো ঘুম হয়েছে, যে খুব মানে প্লিজড, এক কথায় প্লিজড। তো তাকে আমি দিয়েছিলাম থাইরয়েডিনাম 30 এবং হাইসামাস কেন দিয়েছিলাম, ও বিছানা শুতে গেলেই লাফিয়ে উঠে যায়, মানে বিছানা শুলেই ও লাফিয়ে বিছানা থেকে উঠে বসে যায়। হাইসামাস এটা একটা আছে রিলিভ সিমটমস ওয়েন সিটিং, আপনার অ্যালেন পেয়ে যাবেন এই সিমটমসটা। তো একটার উপরে ভিত্তি করে ওষুধ দিয়ে দাও, মানে তা ভালো কাজ করে গেছে। তো আমাদেরকে ওই পিকুলিয়ার সিমটমস একটাতেই যথেষ্ট। তো যাই হোক, তো আমরা কি করব, তার ইন্ডিভিজুয়ালাইজেশন করার চেষ্টা করব। Individualization approach is that make a homeopathy particular effect condition like allergic rhinitis. Allergic rhinitis আমরা কিন্তু ভালো করতে পারবো যদি আমরা তার ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারি। তো হোমিওপ্যাথি হচ্ছে নন টক্সিক অ্যান্ড ন্যাচারাল মেডিসিন, সাইড এফেক্ট তো নেই আমরা জানি, আমরা হোমিওপ্যাথি হিসাবে জানি, সেফ ফর অল এজেস গ্রুপ ইনক্লুডিং ইনফ্যান্ট এবং প্রেগনেন্ট যত আছে আমরা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য করতে পারবো। অ্যাফোর্ডেবল অ্যান্ড হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা করতে পারবো।
হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ কি হচ্ছে, একটা স্যামুয়েল হানিম্যান ইন দিস অর্গানো মেডিসিন অ্যাপোরিজম 117 explained as hypersensitivity to a substance which is the person's own peculiar corporal constitution, manifestation of hypersensitivity or hyperreactive reaction, allergic reaction, and idiosyncrasies are similar. তো আমাদের ডাক্তার সাম্বেল হানিম্যান আমাদের আরোনা মেডিসিন 117তে উল্লেখ করেছেন। এই যে আমরা অ্যালার্জি নিয়ে বলছি, মানে লজ্জাপতি গাছ, একটা দুজন বন্ধু আছে, পাশাপাশি যাচ্ছে, একজন একটা গোলাপ ফুল হাতে নিল, দুজনেই, একজনের মানে ইমিউনিটি পাওয়ার বেশি আছে, তার কিছুই হলো না, আর একজন ইমিউনিটি পাওয়ার কম আছে, সে কি হলো, ওখান থেকে তার গোলাপ ফুলের সেন্ট সহ্য করতে না পেরে সে কি হলো, তার হাঁচি শুরু হয়ে গেল। ওভার সেন্সিটিভ পার্সন, আমরা সবসময় মেডিকেলটা প্রচুর পড়ি যে এই মেডিসিনটা পুরো এই মেডিসিনটাতে কি আছে, ওভার সেন্সিটিভ পার্সন, অর্থাৎ হাইপার সেন্সিটিভিটি। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ওই একটুতেই তারা কি করছে, মানে হাইপার রেসপন্স করে ফেলছে, সেটাই হচ্ছে আমাদের অ্যালার্জিক রিয়াকশন, যেটা আমাদের অর্গানন মেডিসিনে ডাক্তার সামুয়েল হানিম্যান এইসব পার্সনকে বলেছে ইডিওসিনক্রাসিস পার্সন। ইডিওসিনক্রাসি, there is an acquired idiosyncrasy, they are bound with the patient. মানে এইসব পেশেন্টরা কি হচ্ছে, তার জন্মগতই তার ওভার সেন্সিটিভিটি, ইডিওসিনক্রাসি পার্সনের ক্ষেত্রেই হচ্ছে, এই ইডিওসিনক্রাসি পার্সনরাই হচ্ছে আপনার মানে অ্যালার্জিক রোগী বেশি হয়। ইডিওসিনক্রাসি যারা পার্সন আছে তারা কিন্তু অ্যালার্জিক পেশেন্ট বেশি হয়। Stuart Close in this lecture, the genius of homeopathy, they says idiosyncrasy is a habit or quality of an organism peculiar to the individual. It is a peculiarity of the constitution inherent or acquired, which make the individual morbidity, susceptibility to some agent or influence which would not so affect others without passing to say for the more fully the modern scientific explanation of this phenomena. তো একই জিনিস তবে ইডিওসিনক্রাসি তো বললাম, ইডিওসিনক্রাসি যে এক কথায় যারা মানে হাইপার সেন্সিটিভ পার্সেন্ট কিংবা অ্যালার্জিকে মানে ভুক্তভোগী হয়, তারা সেই পার্সেন্টে হচ্ছে আপনাদের ইডিওসিনক্রাসি পার্সেন্টগুলো। আর ইডিওসিনক্রাসি আপনারা অর্গান পড়েছেন, জানেন ব্যাপারটা। তো জাস্ট আমি এখানে ইডিওসিনক্রাসি ওই হাইপার সেন্সিটিভ পেশেন্টের জন্যই আমি এখানে জাস্ট এটা তুলে ধরেছি আমাদের হোমিওপ্যাথিক অ্যাপ্রোচের জন্য। As told of Dr. Kent, it is a man that seek to restore the health, not the body, nor tissue. এটা পুরো বডিটাকে সিক করে ফেলছে, শুধু বডিতে করবে, টিস্যুতে করবে না, পুরো আপনার হেলথটাকে আপনার কি করছে, সিক করে ফেলছে। দিস tissue would not become sick unless something before the body. The external disease is the outward expression of the internal rearrangement. In any disease, not only the organs or system, but the patient as a whole is affected, which is the true for rhinitis too. The balance between the environment and the individual distributed. By idiosyncrasy, we mean habit or equality of the organism peculiar to the individual. It is a peculiarity constitution inherited or acquired, which make the individual morbidity susceptible to some agent or influence which would
নট এফেক্টেড আদার্স। তাহলে স্যার এখানে তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা আমাদের অর্গানোর মেডিসিনেও বলা আছে, আপনার জেনিয়াস যে হোমিওপ্যাথি আমাদের স্পট ক্লজও বলেছেন, একটা খেয়াল সাহেবও বলেছেন, এবং ইডিওসিনক্রেসিস আমাদের বুঝে গেলেন। ইডিওসিনক্রেসিস পেশেন্টের হচ্ছে আমাদের এই ইডিওসিনক্রেসি পেশেন্টের জন্যই যখন আমাদের হেমান শেয়ার 50 মিলিসিমাস স্কেল আবিষ্কার করেছিলেন। এইসব পেশেন্টকে যখনই ও 50 সেন্টিসিমাল মেডিসিন দিতেন তো আবার রিয়াক্ট করতাম, তখন উনি ভাবলেন যে না এটাকে ডাইলুট করতে হবে আরও, তখন ডাইলুট করে তারপর উনি শুরু করলেন কি 50 মিলিসিমাস, যে অল্প দিয়েই সে পেশেন্টের কাজ হয়ে যায়, একটু দিয়েই সে যেন কাজ হয়ে যায়, তখন উনি আবিষ্কার করলেন 50 মিলিসিমাস স্কেল এই ইডিওসিনক্রেসিস পেশেন্টের জন্যই। যারা যেসব পেশেন্ট ওভার সেন্সিটিভ, একটু ছুলে গেলেই সে অ্যাফেক্টেড হয়ে পড়ছে, পাশাপাশি একজন ফ্রিজের জল খাচ্ছে আর কোনো কিছুই নাই, আর একজন মানে জাস্ট টাচ করছে ফ্রিজের জল, সে সর্দি কাশি শুরু হয়ে গেল। এরা হচ্ছে ইডিওসিনক্রেসিস পার্সন, অ্যাকচুয়ালি যে টাচ করলো ফ্রিজের জল সে অ্যাফেক্টেড হয়ে পড়লো, সে এরাই হচ্ছে ইডিওসিনক্রেসিস পার্সন। তিনটা ইভ্যালুয়েশন মাইজম, তিনটা মানে মাইজমকে এরা কভার করবে। যদি সে সোরা হয় তো প্রথম দিকে তার কী হবে, স্কিন প্রবলেমগুলো শুরু হবে। তারপরে যদি সাইটোপেটিক হয় তাহলে কি হবে, তার সিমটম স্কিন, তার সাথে সর্দি কাশি তো থাকবেই, আর যদি সেটা ডিজিজ থাকছেই, তারপরে সে স্কিন, তারপরে আপনার সাইনক্যান থাকছে, নাইটে অ্যাগ্রাভেটেড করবে, তখন আমরা সিপিলিটিং মাইজম ভাববো। আর যদি ফাংশনালি প্রথমে যদি মানে ডিস্টারবেন্স হয় তখন আমরা সোরা, আর ওই কিছু আমাদের মানে ওই গ্রুপ ডিজিজ থাকছে, তারপরে কিছু স্কিন ডিজিজ, তার ভেনারেল ডিজিজ থাকছে, যেমন আচিল ফাচিল এইসব পেশেন্টও এরকমও থাকছে, তখন আমরা থাকবো সাইকোটিক মাইজম ভাববো। আর এইসব সর্দি কাশি থাকছে, তারপরেও আপনারা কিছু স্যাঙ্কারন পাবেন কিংবা নাইট অ্যাগ্রাভেট পাবেন, তখন কিন্তু সিপিলিটিং মাইজম ভাববেন। এত ফিজিওলজি মাইজমের মধ্যে হচ্ছে ফিজিওলজিক্যাল যদি ডিস্টারবেন্স হয় তখন সোরা, আর মরফোলজিক্যাল কনস্ট্রাকটিভ যদি থাকে সাইকোসিস থাকবে, মরফোলজিক্যালি যদি ডিস্ট্রাকটিভ থাকে তাহলে আমরা সিপিলিটিং মাইজম ভাববো। এটা হয়ে গেল মাইজমেটিক ইভ্যালুয়েশন। এবার আসছে হোমিওপ্যাথি মেডিসিন। আমাদের প্রচুর 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 হোমিওপ্যাথি মেডিসিন আছে, জাস্ট মেডিসিনগুলো বলছি, আমার তো প্রায় সময় শেষ, তো না হলে ইন্ডিকেশনগুলো বলা যেত। আমাদের ভালো মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যালবাম আছে, নেট্রাম ময়ূর আছে, সালফার আছে, সাইবাডিলা আছে, অ্যালিয়াম সেপা আমাদের রাইনাইটিসের জন্য আমাদের জর্দার সার অ্যালিয়াম সেপা কাকু বলেন, টিউবারকুলিনাম আছে, মাক্সল আছে যদি নাইট অ্যাগ্রাভেট করে, কালিব্রোম আছে যদি ঠিকই কপি যদি পাওয়া যায়, অ্যান্টিমুর আছে, আরও আছে আপনার হোমিওপ্যাথিক রেমেডি, ইফ্রেসিয়া আছে, মানে আই অ্যালার্জি আছে, তার সাথে চোখ দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে ডিসচার্জ পড়ছে, এরকম ইফ্রেসিয়া আছে। ভূমিকা হচ্ছে কনজাস্টেড উইথ ইরিটেবিলিটি, ঠান্ডাতে বাড়বে, পালসেটিল আছে, থিগ্রোপি মিউকাস ইভিনিংয়ে বাড়বে, জেলসিমিয়াম অ্যালার্জি, বডি ফ্যাটি, ডালনেস থাকবে, জেলসিমিয়াম এপিসমিলিকা, সোয়েলিং, রেডনেস, স্টিংিং, মানে যেগুলো স্কিন প্রবলেমে যদি হয়। হিস্টামাইন আছে, হিস্টামাইন থাকে, হিস্টামোনিয়াম অফটেন ইউজ দ্য অ্যালার্জিক স্কিন কন্ডিশন অ্যান্ড হেয়ার ফিভার। এগুলো হচ্ছে আমাদের মেডিসিন। থ্যাংক ইউ সো মাচ। টাইম তো প্রায় মধ্যে হয়ে গেল, যদি আলোচনা করি এগুলো টাইম আছে। স্যার জি স্যার বলেন। জি, এইগুলো কি ডেসক্রাইব করবেন স্যার নাকি? যদি বলেন তো করবো, নাহলে ছেড়ে দিচ্ছি, তারপরে পাঠিয়ে দিচ্ছি আমি এটা। এগুলো স্যার মেটামেডিকাতে তো আমাদের স্যাররা প্রচুর প্রচুর আলোচনা করছেনই, আমি জাস্ট মানে অ্যালার্জিটাকে তুলে ধরলাম বাস। জি স্যার, এটা মেডিসিন, এই যে আমি আইসোমাস দিলাম, আইসোমাস কিন্তু এখানে লিখিনি, হ্যাঁ। তো আমাদের হচ্ছে সিমটম সিমিলারিটি, এক কথায় এগুলো যে সবসময় পাবেন তা তো নয়। আমি তো বললাম কি এই যে আমি কাশির জন্য, তাকে অ্যালার্জি কাশির জন্যই আমি তাকে দিলাম হাইসায়ামাস। তো হাইসায়ামাস কেন দিলাম? হাইসায়ামাসের লক্ষণটা তাই দিলাম।
জি স্যার, জি ডক্টর আব্দুল মান্নান স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার বিস্তারিত অ্যালার্জি আলোচনা করার জন্য। আর ওইটা ওই ওষুধ নিয়ে আলোচনা করার আমার মনে হয় প্রয়োজন নাই, কারণ অসংখ্য ওষুধ আসতে পারে এবং আমাদের সিমটম অনুযায়ী ইন্ডিভিজুয়ালি মেডিসিন দিকে আমি কিভাবে ওষুধ আমরা যদি আলোচনা করে ছেড়ে দিই তাহলে ওষুধ নিবারণ করবে না, সুতরাং তাদের টেস্টিং করে ইন্ডিভিজুয়ালিটির উপর বিশেষ করে টোটালিটি অফ পেশেন্ট বিশেষ করে ওষুধ দিতে হবে। অবশ্যই স্যার, মানে অ্যালার্জি ইডিওসিনক্রাটিক অ্যালার্জি পেশেন্টদের ক্ষেত্রে জিরো পটেন্সি বেশি মোর এফেক্টিভ। আর ওই 50 মিলিসিমেল ইয়েস স্যার, 50 মিলিসিমাস। আমাদের ইন্ডিয়াতে 0/1 লেখা হয়, আপনাদের ওখানে লেখা হয় সম্ভবত 0/, মানে এম দিয়ে ওটাও 0/1 0/2 ওটা M1 M2 M1 M2 লেখা হয়, এখানে লেখা হয় 0/1 0/2 0/3 এইসব লেখা হয়। স্যার এলএম পোটেন্সি সব জায়গায় একই রকম লেখা হয়, এর কয়েকটা ভাষা আছে, যে এলএম কেউ লেখে LM 0/1, কেউ লেখে M/1, এইভাবেই লেখা হয় স্যার। হ্যাঁ, আপনার প্রেসক্রিপশন, আমার প্রেসক্রিপশন হলে 1 to 3 আরও লিখতে পারি, তো যাই হোক সেটা আমি নিজেই, ডাক্তার নিজেই বসবেন, তো ওইভাবে যেভাবে বলছেন ওইভাবে লেখা হয় সাধারণত, মূলত একই জিনিস এই আর কি। তো আর কেউ কিছু বলবেন, কিছু অ্যাড করবেন, আমরা তো ছেড়ে দেবো। আমাদের ডাক্তার আসল স্যার 1 ঘন্টা উনি ওনার বক্তব্য পেশ করেছেন অ্যালার্জির উপরে। আপনি ইতিমধ্যে আপনাদের আশা করি আমাদের সকলের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। স্যার একটা প্রশ্ন ছিল। জি, আমি আমাদের দুজন টিকাদার হ্যান্ড রেজ করেছে, আপনার প্রশ্ন করেন। হ্যাঁ স্যার, ওই যে আমি এরকম পেশেন্ট দেখছি যারা ওই যে ব্লাডের আইজি টেস্ট অনেক হাই আসছে, হাই আসার পরে মানে অ্যালোপ্যাথরা ওনারা আছে, মানে ওনাদের ডায়াগনোসিস দেখাইছেন হচ্ছে সোরাইসিস, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে সোরাইসিস হিসাবে পাচ্ছি না, সাধারণ একজিমা হিসাবে। হ্যাঁ, তার মধ্যে অ্যালার্জি অনেক হাই আছে। স্যার এই ব্যাপারে যদি একটু মানে ক্লিয়ার করতেন, আসলে কি অ্যালার্জিটা ওই আইজি টেস্টের যে ফ্যাক্টরটা ওইটা যদি অনেক হাই আসে, সেটা কি সোরাইসিসের পর্যায়ে যেতে পারে কিনা? অবশ্যই চারটে আইজিই 4টা লেভেলে 4টা রোগের ক্ষেত্রে হাই থাকে, তবে ওইখানে আপনি স্কিন মানে অ্যালার্জির সোরিয়াসিসের পাবেন। এরপরে না হয় আলোচনা হবে, আপনি যেটা বললেন সেটা নিয়ে আলোচনা হবে। অ্যালার্জিক আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করবো, নেক্সট স্টেপ আলোচনা হবে সোরিয়াসিস আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করবো। এটাও কিন্তু অটো ইমিউন ডিজিজ। সোরিয়াসিস আর্থ্রাইটিসটাও হচ্ছে অটো ইমিউন ডিজিজ, এবং 4টে রোগের ক্ষেত্রে আইজিই লেভেল হাই থাকে, তবে লক্ষণগুলো আলাদা পাবেন, তখন আপনি ডিফারেন্স করতে পারবেন। দ্যাট ইজ সোরা, দ্যাট ইজ আপনার আজকে যেটা নিয়ে আলোচনা করলাম, অ্যালার্জি রাইনাইটিস বলেন, অ্যালার্জি ব্রঙ্কাইটিস বলেন, অ্যালার্জি কাশি বলেন। আজকে যেটা আলোচনা করলাম আপনার মানে অ্যালার্জি কাশি কিংবা অ্যালার্জি রাইনাইটিস কিংবা অ্যালার্জি যদি চিকিৎসা ঠিক মতো না হয় তাহলে ওটা হতে পারে অ্যালার্জি অ্যাজমা। তবে আপনার 4টে রোগের ক্ষেত্রে আইজি লেভেল হাই হয়, এইটা রোগের ক্ষেত্রেও হাই থাকে। সোরিয়াসিস আর্থ্রাইটিসের ক্ষেত্রেও আপনার আইজি লেভেল হাই থাকে। স্যার প্রশ্নটা মানে আমি ওইভাবে এগুলাই ক্ষেত্রে হাই থাকে, আমি বলছি কি যে মানে আমারই রিলেটিভস তারা হচ্ছে মনে করেন যে অ্যালার্জি একজিমা মানে দীর্ঘদিন ধরে ভুগতেছে, কিন্তু যে আমার দৃষ্টিভঙ্গিতে ওইটা সোরাইসিস মনে হয়নি। কিন্তু বিষয়টা কি এরকম হতে পারে, জাস্ট একটা টেস্টের মাধ্যমে আমরা ওইটাকে সোরাইসিস হিসাবে কনফার্ম করতে পারি? সোরাইসিসের চিত্র তো ভিন্ন, আমরা সবাই প্রত্যেকেই জানি, কম বেশি জানি যে সোরাইসিসের চিত্রটা কেমন বা তার ইগুলো কেমন। জাস্ট একটা আইজি টেস্টের মাধ্যমে কি নির্ধারণ করে দিতে পারি যে উনি সোরাইসিসে ভুগতেছেন? না, এটা করা যাবে না, তো লক্ষণ থাকবে না আপনার, শুধু একটা লেভেলের উপর তো হয় না। আর আইজি টেস্ট হচ্ছে অ্যালার্জির জন্য, বিভিন্ন রকম অ্যালার্জি আইজি টেস্ট করা।
জি স্যার, ধন্যবাদ। ওইটার জন্য তো শুধু ওইটা আইজি লেভেল আই থাকলে সোরাইসিস যাবে না, সোরাইসিসের অন্য লক্ষণ মিলে নিতে হবে। সোরাসিসের লক্ষণ পাবেন আপনি, স্কিনের রিয়াকশন পাবেন, ওই যে রিঅ্যাকশনটা কিরকম মাছের আঁশের মতন, তো মাছের আঁশের মতন আপনার মানে স্কিন রিয়াকশন পাবেন, ওটাও কিন্তু অটো ইমিউন ডিজিজ। জি জি, ডক্টর মিঠুন টিকাদার। জি, ধন্যবাদ স্যার। গ্রুপের উপস্থিত সকল শ্রদ্ধা স্যার, নমস্কার। শুনতে পাচ্ছি না। গ্রুপের উপস্থিত সকল শ্রদ্ধা স্যার ও ম্যাম, আপনাদের সকলের প্রতি আদাব এবং নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধা ডাক্তার আশরাফুল হক স্যারের প্রতি। তো স্যার বরাবরই খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন আমাদের মাঝে খুব সাবলীল ভাবে, যা দ্বারা আমরা সমৃদ্ধ হচ্ছি। আজকের বিষয়টি নিয়ে তেমন কিছু বলার নেই, কিন্তু স্যারের কাছে একটি বিষয় আমার জানতে চাওয়ার। স্যারের ইতিপূর্বেও এটা আমার কৌতূহলের জায়গা থেকে একটা আলোচনায় আমি শুনেছিলাম, আজকেও শুনলাম। স্যার যদি এই জায়গাটা জানাতেন তাহলে আমরাও জানতাম বা অনেক উপকৃত হতাম। সেটা হচ্ছে সম্ভবত স্যার বোধহয় থাইরয়েডিনাম নশটটাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে, কোন ক্ষেত্রে ব্যবহার করেন এবং কেন ব্যবহার করেন একটু যদি ক্লিয়ার করতেন কনসেপ্টটা, তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ স্যার। থাইরয়েডের নামটা আমি মূলত মানে বিভিন্ন দিন বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমি বলেছি। ওই ডাক্তার এসপি দের বই আছে আপনার একটা, ওইখানে ভালোভাবে থাইরয়েড নামের বর্ণনাটা করা আছে। তো ওইখানে লেখা আছে যদি ফ্যামিলি হিস্ট্রিতে যদি আপনার ডায়াবেটিস থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে যদি হাইপারটেনশন থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে যদি অ্যালার্জি থাকে, অ্যালার্জি রিয়াকশন থাকে, এটা যদি থাকে তিনটা, আমরা তো যে কোনো একটা জিনিসকে দাঁড় করাতে চাই, তাহলে মেন একটা টেবিলে তিনটা লাগে, মানে পায়ে লাগে, এই তিনটা পায়েতেই যথেষ্ট। তো আরও কিছু সিমটমস আছে, তখন আমরা কিন্তু, কিংবা রোগীর যদি এরকম থাকে, বাবা মার আছে থাইরয়েড আছে, কিংবা বাবা মার আপনার মানে কি বলবো, ওই হাই প্রেসার কিংবা হাই সুগার ডায়াবেটিস আছে, আর রোগীর অ্যালার্জি আছে, এরকম কন্ডিশন থাকলে আমি কিন্তু থাইরয়েড নাম দিই। অ্যালার্জিক জিনিসটা এমনই স্যার, যদি ভালো করে আপনি যদি ট্রিটমেন্ট করতে চান, এই একটা রোগের ক্ষেত্রে আপনার গাড়ি বাড়ি সব হয়ে যাবে, এত লোক ঘুরে আছে অ্যালার্জি। বইটা ভালো করে ক্লিয়ার করে লেখা আছে, ভালো করে জানলে আপনাকে আমাকে আরো কিছু বইটা খুলে আপনাকে বলতে পারবো। স্যার বইটার নাম যদি একটু বলে দিতেন। নো সোর্স, নো সোর্স, রাইটার হচ্ছে আপনার ডাক্তার এসপি দে, একটা ছোট বই, খুব ছোট, মানে বেশি না, খুব ছোট্ট বই একটা। ওইখানে কিছু ওই গুরুত্বপূর্ণ গোটা 20-25টা নোসট মেডিসিনের বর্ণনা আছে, বাস। জি ওইখানে মেনলি আপনাকে বলতে পারি, আমি এটুকু বলতে পারি আপনাকে রিয়েলাইজ করে, যেটা অ্যান্টি অ্যালার্জি মেডিসিন হিসাবেও কাজ করছে, অনেক সময় কাজ করে এই মেডিসিনটা। থাইরয়েডিনাম মেডিসিনটা অ্যান্টি অ্যালার্জি মেডিসিন হিসাবে, যেমন আপনার অ্যালোপ্যাথি বলে নাকি অ্যান্টি উমুক, অ্যান্টি অ্যালার্জি আমি হিসাবেও ব্যবহার করি অনেক সময়। প্রথমে হয়তো অ্যালার্জি পেশেন্ট পেলাম, তখন তাকে মানে সূক্ষ্ম মাত্রায় 3 থেকে 4টা ডোজ আপনার থাইরয়েডিনাম দিলাম, তারপরে তার ইন্ডিকেশন মেডিসিন যেটা আসলো তারপরে দিলাম। যেটা গল্প করলাম, আমি রোগীটাকে আদৌ দেখিনি, অনলি বাই ফোনে
ওনার কথা শুনলাম, কথা শুনে যা মনে হলো ওনার অ্যালার্জি কাশি আছে। ওনার সিমটমস, পিকুলার সিমটমসটা কি, বিছানে শুলেই কাশি, বিছান থেকে যখনই উঠে বসে যায় সারা সারা রাত ও উঠে বসে থাকে, উঠে বসে থাকলে ওর রিলিফ হয়। এই সিমটমসটা আমি পেয়েছি আপনার হাইসামাস থেকে। আর আমি ডায়াগনোসিস করলাম তো ওর একটা অ্যালার্জিক কাশি আছে। তখন ওকে আমি দিলাম থাইরয়েড নাম, আর দেন তাকে আমি খাওয়ার পরে আমি ওয়েটও করে নিই। ওটা শেষ করার পরে আমি তাকে হাইসামাস খেতে বলেছিলাম, যে ওর ভালো ঘুম হয়েছে। আমি কোনো সেডেটিভ মেডিসিনও দিইনি, আমি দিয়েছি কোনো সেডেটিভ মেডিসিন তাও দিইনি, অনলি থাইরয়েড নাম আর হাইসামাস কাজ হয়ে গেছে। অথচ গতকালকে ওর মানে বললো কি আপনি ওর কি এমন ওষুধ দিলেন, ওর জামাই অ্যালোপ্যাথ ডাক্তার, ওর জামাই ফেলিওর হয়ে গেল, ওর জামাই লজ্জিত হয়ে গেছে আপনার কাছে, এবার কি ধরনের বর্ণনা করছে। এর মানে এটাই হোমিওপ্যাথি। থ্যাংক ইউ স্যার। জি জি, তাহলে আর কেউ কিছু নাহলে জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই একটা আছে, আর একটা ক্ষেত্রেও আমাদের এই মিথুন স্যারই বলছিলেন, আমি ওইটা খুব স্মরণ রাখছি এবং মাঝে মাঝে আমি ক্লিনিক্যালি অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে কি যে দেখেন বর্তমানে কিন্তু থাইরক্স মেডিসিন, অ্যালোপ্যাথিতে থাইরক্স মেডিসিনটার ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে এবং এই ব্যবহারটা প্রয়োজনে এবং অপ্রয়োজনে দুই ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। এই গত ৩-৪ দিন আগে আমার চেম্বারে একজন পেশেন্ট আসলো, মহিলা পেশেন্ট, তাদের ইনফার্টিলিটির সমস্যা এবং তার মানে প্রারম্ভিক কমপ্লেইন গুলো ছিল হচ্ছে ইরেগুলার মিনিস্ট্রেশন। তো দেখেন বর্তমানে যে বললাম না প্রয়োজন অপ্রয়োজন, তো অপ্রয়োজনটা এখানে কি পাইছিলাম, যেখানে শুধুমাত্র তার মানে কয়েকটা টেস্ট করা হয়েছিল, ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন এবং দেখা যাচ্ছে কি যে প্রোল্যাকটিন হরমোন, এবং আরেকটা করানো হয়েছিল হচ্ছে টিএসএইচ, যেখানে প্রত্যেকটার ফ্যাক্টর মানে নরমাল। সেইখানে কি কারণে যে মানে ডাক্তার থাইরক্স দিছিলেন 12.5 mg জানে না, এটা দীর্ঘদিন কন্টিনিউ করাতে এখন রোগীর মধ্যে আরো মারাত্মক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। তা আমি কিন্তু মানে প্রাথমিকভাবে কি করছিলাম, প্রাথমিকভাবে অন্যান্য মেডিসিন অ্যাপ্লাই করে যখন দেখি কি হয় না, ওনাকে কিন্তু এই থাইরক্সটা বন্ধ করাইছে, বন্ধ করায় আমারটা মাত্র 2টা মাত্র খাওয়ায়। এরপরে ওনাকে কনস্টিটিউশনালি যাওয়ার পরে দেখি যে আমি মানে কনস্টিটিউশনালি রুগীটা ছিল ক্যালকেরিয়া কার্ভের, ক্যালকেরিয়া কার্ভ দেওয়ার পরে দেখলাম যে চমৎকার উন্নতি ওনার মধ্যে দেখতে পাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে চেম্বার থেকে অনেক রুগীকে কিন্তু থাইরক্স কে করতে পারছি, এলিমিনেট করতে পারছি তাদের ডেইলি মেডিকেশন থেকে। তা স্যার এই একটা ব্যবহার আমি দেখছি এবং স্যারে তো আশরাফুল স্যার বেশ কিছু সেক্টর বললেন আজকে, তা এই গুরুত্বপূর্ণ একটা নোসন মেডিসিন। ধন্যবাদ স্যার। জি, মুসলিমা বলেন। আসসালামু আলাইকুম স্যার। যারা স্যার থাইরক্সিন খায় এরকম রোগী তো স্যার অনেক, মহিলা, শিশু, বৃদ্ধ স্যার সবই আসে। তাহলে স্যার ওই ক্ষেত্রে কি স্যার আমরা থাইরক্সের ইয়ার জন্য কি থাইরোডিনাম দিতে পারি, না স্যার যেই ক্ষেত্রে যাদের থাইরোডিনাম আসবে ওই ক্ষেত্রে দিতে হবে? প্র্যাকটিক্যালি ম্যাডাম আমি যাদের আছে তাদেরই দিই। সবাই কিন্তু আরও আমি কিন্তু ইউজ করি না, যাদের ওই আপনার থাইরক্স কিংবা এলটক্সিন মেডিসিন কন্টিনিউ নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করি না, যাদের ইন্ডিকেশন পাই সেক্ষেত্রে ইউজ করি। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়েলকাম। আসলে এখানে ব্যাপারটা তো মানে আমাদের থাইরয়েডের গন্ডগোল, এই তো স্যার। একজনের মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের যে
টিএসএইচটা প্রডিউস হচ্ছে, সেটা বাড়া কমার উপরে T3 T4, যেটা নাকি হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম আমরা বলি, সেই ক্ষেত্রে যদি মানে ইন্ডিকেশন থাকে, সেই ক্ষেত্রেই তো এই হরমোনাল থেরাপিটা দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা এই যে আমরা যে হুট করেই যে মাসুমা ম্যাডাম যেটা বললেন যে আমরা কি দিতে পারি কি না, আসলে অনেক দিন ধরে যদি কেউ মানে এই যে ড্রাগগুলা ইউজ করে থাকে, হঠাৎ করে কিন্তু আমাদের বাদ দিলে কিন্তু আমরা কিন্তু আমাদের রুগীর কিন্তু হিতে বিপরীত হবে। কারণ একটা গ্ল্যান্ড থেকে আমাদের হরমোনটা মানে বেরোচ্ছে না, আর একটা হলো বেশি বেরোচ্ছে। এই তো ব্যাপারটা তো এটাই, যে হাইপোথাইরয়েডিজম Yes. হলে মানে কম আমার কম মানে আমার থাইরয়েড হরমোনটা কমে যাচ্ছে, যে পরিমাণে আমাদের মানে কাজ করার কথা সেটা হচ্ছে না। হাইপার হলে আমাদের বেশি হচ্ছে। তা আমরা তো হাইপোথাইরয়েডিজমে যেটা আমরা দেখি যে তারা যে মেটাবলিক মানে ডিক্রিজ হয়ে যায়, যেটার কারণে আমাদের এই যে মানে মোটা হয়ে যায়, বা যে তার শরীরে তাপমাত্রাটা সে কম অনুভব করে। যখন নাকি হাইপারথাইরয়েডিজম যখন আমরা পেশেন্ট পাই, তখন এই যে আমাদের আইডিএমের মতো পেশেন্ট হয়ে যায়, যারা নাকি হিট ইনটলারেবল, এবং যেটা তার মানে অনেক খাবারের চাহিদাটা মেটাবলিক ইনক্রিজ হয়ে যায়, একটা ডিক্রিজ হয়ে যায়, একটা ইনক্রিজ হয়ে যায়। এই তো যে যার নাকি ডিক্রিজ হয়ে যায় সে হলো ওই যে যেটা স্যার বললেন যে ক্যালকেরিয়া পেশেন্ট হয়ে যায়, মোটা সোটা হয়ে যায়, তার কনস্টিপেশন থাকে, তার হয়তো শীত সে ইনটলারেবল। আর যখন নাকি তার শরীরে বেশি পরিমাণ থাকে, তখন সে আইডিএমের পেশেন্ট হয়ে যায়, যে খায় দায় কিন্তু সে শুকিয়ে যাচ্ছে, এবং তার মধ্যে ওই হিটটা সে নিতে পারছে না, এবং তার আনুষঙ্গিক আরো কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু সেই ক্ষেত্রে ডাক্তাররা যখন এই হরমোনাল থেরাপিগুলো দিতে থাকে, তখন কিন্তু আমাদের হুট করে এই ওষুধগুলা বাদ দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমাদের ওষুধ প্রয়োগ করে তার যখন এই যে মানে যখন আস্তে আস্তে কমে আসবে, ডাক্তারই কিন্তু কমায় দিবে, তারপরে আপনি আস্তে আস্তে যখন ডোজ কমায়, তখন আমাদের মেডিসিনগুলা প্রয়োগ করলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যে মানে ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হলে আমাদের মেডিসিনের যেটা কাজ, যে আমাদের অটোইমিউন ডিজিজগুলো আমরা কিউর করতে পারি, এবং এটা কিন্তু সবার ক্ষেত্রে যে কিউর হবে সেটা না, সেটা তাদের লেভেল অফ হেলথের কন্ডিশন অনুযায়ী তাদের রিভার্স হবে। সেই ক্ষেত্রে যে মাসুমা ম্যাডাম আমাদের কিন্তু হুট করে যে আমরা থাইরয়েডিনাম দিলাম আর পেশেন্টকে আমরা ওষুধ বন্ধ করে দিলাম, এটা কিন্তু করা যাবে না স্যার। এটাই আমি আসলে বলতে যাচ্ছিলাম। ঠিক বলেছেন আপনি একদম ঠিকই বলেছেন। জি। ধন্যবাদ ম্যামকে, আসলে এটা আরেকটু বেশি ক্লিয়ার করার জন্য। এক্স্যাক্টলি এটাই করা হয়। সেটা কি যে আমি দীর্ঘদিন মানে চিকিৎসার পরে, দীর্ঘদিন দেখা যাচ্ছে 1-2 মাস চিকিৎসার পরে আমরা এই মেডিসিন থেকে হুট করে এর ভিতর মানে সার সংক্ষেপ বলার মতন। তো এইটা হয় কি, প্রথমে দেখা যাচ্ছে 1 দিন বাদে 2 দিন 3 দিন বাদে 1 সপ্তাহ বাদে, এইভাবে করতে করতে এলিমিনেট করতে হয়। এমনকি এই দেখেন আমাদের কাছে আসে পেশেন্টরা যখন বলে, অনেক সময় গ্রামের পেশেন্টরা বলে এটি বাদ দেবো কিনা, এমনকি পেশেন্টরা এটাও জিজ্ঞাসা করে তারা কিন্তু হাইপার টেনশনের যে মেডিসিনগুলো গ্রহণ করেন সেইগুলো বাদ দেবেন কিনা, এবং বাদ দিতে খুবই মানে উত্তর হন যখন দেখেন যে না একটু ভালো বেটার ফিল করতেছে। কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু খুবভাবে সাবধান করে দিই যে না, আগে বাদ দিয়ে না, প্রয়োজনে একটা করে করেন। তারপরেও আমি খোঁজ রাখি যে ওনার আসলে বাসায় এইটা মানে রেগুলার চেক আপের কোনো ব্যবস্থা আছে কিনা। এইসব পেশেন্টের ক্ষেত্রে আমি পরামর্শ দিই যে আপনি একটা করে বাদ দেন। তবে আমি কিন্তু এই ক্ষেত্রে হাইপার টেনশনের পেশেন্টদেরও টোটালিটি অফ সিমটমের উপরে বেসিস করে ট্রিটমেন্ট দিয়ে এবং বায়োমেটিক ট্রিটমেন্ট দিয়ে হাইপার টেনশনের মেডিসিনটাকেও করতে পারছি, এলিমিনেট করতে পারছি। কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার, মানে হুট করে আসলেই কোনো কিছু করা ঠিক না। কারণ ওইখানে একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ আমরা নিজেদের পায়ে দাঁড় হয়ে আছি,
সেটা একরকম জিনিস, আর কাউকে একটা লাঠি বা খুঁটির মাধ্যমে দাঁড় করানো আছে, তার পরিস্থিতি একরকম। হুট করেই যদি আমি তার কাছ থেকে লাঠিটা কেড়ে নিই, তাহলে সে তো আর দাঁড়াতে পারবে না, সে ফল করবে। এই বিষয়টা আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। ধন্যবাদ ম্যামকে সুন্দরভাবে এক্সপ্লেইন করার জন্য। আসলে সেটাই, আমাদের কাছে যদি প্রথম পর্যায়ে আসে তাহলে আমরা কিন্তু প্রপার ভাবে তাকে ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু এই মেসেজটা হলো দীর্ঘদিন যারা মানে থাইরক্সটা খেয়ে আসছে তাদের ক্ষেত্রে এই মেসেজটা, যে আমরা কিন্তু হুট করে তাদের ওষুধ বন্ধ করে দিব না। আর রুগীরা বেশিরভাগই আসে বলে যে আপনি ওষুধ দেন, মানে ওই ওষুধ বাদ দিব, এটা কিন্তু রুগীরা বলতেই থাকে, কিন্তু এটা কিন্তু কখনো করা যাবে না। দীর্ঘদিন সেই একটা মেডিসিনের আন্ডারে আসছে তখন কিন্তু তো মানে যে বিপরীতই হবে, তখন কিন্তু এই যে দোষ কিন্তু আমার উপরেই পড়বে। এই দিকে আমাদের ভালো মতো খেয়াল রেখেই ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু প্রথম পর্যায়ে আসলো যে একটা রুগী তার টেস্ট, ডাক্তাররা হয়তো বা টেস্ট দিয়েছে যে TSH, T3, T4, তারপরও আমার মনে হয় মানে এটা হরমোনাল এন্ডোক্রাইন হরমোনের ব্যাপার তো, কারণ এখানে কিন্তু আবার অনেকগুলা ভাগে কিন্তু কিছু কিছু ডিজিজ হয়, শুধু যে হাইপো আর হাইপার হইলেই না, যে ক্লিনিক্যালি সে মানে কি না হাইপো কি না, অনেকগুলো ভাগ আছে, প্রাইমারি সেকেন্ডারি, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিজিজ মানে তার উৎপাদন হয়। আমাদের খুব মানে প্রপারভাবে না জানলে আসলে আমার মনে হয় ট্রিটমেন্টটা ওইভাবে কন্টিনিউ না করাই বেটার। ঠিক আছে, এটাই আসলে দুটো মোড অফ অ্যালোপ্যাথিতে হচ্ছে, একবার যখন শুরু হয়ে যায় কোনো মতে ওটাকে বন্ধ হয় না। সিভিয়ার আছে তখন ওরা হয়তো বেশি পাওয়ার মারলো, আর কমে গেল মাঝারি, আবার হয়তো মানে একদম নর্মাল হয়ে গেছে, মানে কমে গেছে, তখন একদম হয়তো 12.5 দিচ্ছে, কিন্তু ওটা কন্ট্রোল মানে বন্ধ হয় না। বন্ধ যদি হয়ে যায় আবার বেড়ে যেতে পারে, কিংবা আপনার রক্তের হিমোগ্লোবিন লেভেলটা ডাউন হয়ে যায়, কারণ অন্য কিছু একটা কমপ্লিকেশন সৃষ্টি হয়। ওই জন্যই যখন একবার শুরু হয় পাওয়ারটা কমে যাবে, ওটা চলতেই থাকবে। আর যদি শুরুতে আমাদের কাছে যদি আসে, যদি আপনার মানে মাইল্ড কিংবা মডারেট আছে, সেক্ষেত্রে একটা ভালো কাজ করে থাইরয়েডের নাম 3X, থাইরয়েডের নাম 3X ভালো কাজ করে। আর এই যে আমাদের কৃষ্ণ স্যার যেটা বললেন, এক্ষেত্রেও আমি যেটা করি যে হয়তো কোনো পেশেন্ট আমার কাছে আসলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, সে ইনহেলার নিচ্ছে, তারপরে আমার কাছে চার্জ হলো আর কত ইনহেলার নেবো আর পারছি না, হয়তো মানে কস্টলি মানে হচ্ছে, যার জন্য আপনার কাছে আসলাম। তো সেক্ষেত্রে আমি বললে কি প্যারালাল দুটোই চলবে কিছুদিন, আপনি ওটা বন্ধ করিয়েন না, কারণ সিভিয়ার বাড়াবাড়ি হলে তার সেকেন্ড টাইম আপনার দরজাটা পানি ঠেকাবে, তো ওটা প্যারালাল চলবে, এটাও চলবে। যখন দেখছি না আপনি কমফোর্ট ভালো আছেন, গ্র্যাজুয়ালি উঠতে বলি এবং যেটা কন্টিনিউ করতে হবে। দেখা গেল যে 2 মাস 3 মাস আস্তে 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 গ্র্যাজুয়ালি ওটা কন্ট্রোল করলো, কন্টিনিউ করলো, তারপরে ওর আর কোনো ইনহেলার নিতে হচ্ছে না, সে হোমিওপ্যাথিক্যালি ভালো আছে। দেন কিছুদিন পর 1 বছর 2 বছর পর ওরা হয়তো টোটালি ও মানে ফিট ভালো আছে। তো যারা দীর্ঘমেয়াদী মোড অফ অ্যালোপ্যাথি নিচ্ছে তাদেরকে কিন্তু সে প্রেশার হোক, সুগার হোক, কিংবা আপনার ওই অ্যাজমার জন্য ইনহেলার হোক, কিংবা থাইরয়েডের জন্য সে থাইরক্স হোক, এগুলো কিন্তু মানে টোটাল বন্ধ করা যাবে না। থ্যাংক ইউ স্যার ধন্যবাদ। এরপরে আমি আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে কি যে